নমস্কার। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। সঞ্জিত দা, হাউ আর ইউ? More or less fine. More or less fine. I want to see you happy. Okay. You know, ski বড় বড় করে দিচ্ছি করে দিচ্ছি। এই শনিবারে সন্ধেবেলার বাজারে আমার মতো অর্ধ বুড়ো আর সঞ্জীব গাঙ্গুলির মতো পুরো বুড়ো তারাই লাইভ করতে আসতে পারে। কারণ আমাদের জীবনে ইস্ট বেঙ্গল আর কাজ ছাড়া তো কিছু নেই। কিন্তু যারা ধরুন ইয়াং, লাইক প্রসেনজিৎ, হিরো হিরো, তারা কি কখনো লাইভ করতে আসতে পারে? পারে না। তার কারণ হচ্ছে দে হ্যাভ লাইফ। আর আমাদের তো জীবন হচ্ছে ইস্ট বেঙ্গল, আর আমাদের যা কাজকর্ম থাকে ব্যক্তিগত জীবন, তাই তো শনিবারের সন্ধ্যেতে সকালে যখন ব্যস্ত নিজেদের বিশেষ বিশেষ কাজে, আমি আর সঞ্জীব গাঙ্গুলি আমরা এসে গেছি। ওয়েলকাম দেবময় বাবু। থ্যাংক ইউ দাদা শৈলেশ্বর দা, থ্যাংক ইউ। হলিউড হিলার, বাহ, নামখানা চমৎকার, একদম খুশি না। এই তো অর্ণব কিন্তু আমাদের সঙ্গে সব সময় আছে। যখনই আমরা লাইভ, অর্ণব রায় কিন্তু আমাদের সঙ্গে লাইভ। কিন্তু ভরসা পাচ্ছি না দেবময় দা, আগের ব্যাপক টিম হয়েছিল তালাল তিমিকে নিয়ে, তাই একদম আলোচনা হবে। আচ্ছা, এ আবার কে এলো? আরে বাবা, ভাবা যায় প্রসেনজিৎ দাস। যদিও প্রসেনজিৎ মনে হচ্ছে আজকে ওর হিরোইক লুকটাকে পাবো না, কারণ কি ও হয়তো কোনো একটি জায়গাতে আছে সেখানে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা আজকে শুরু করে দিচ্ছি। আমাদের আলোচনার যে বিষয়, সেই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার যে এখনো পর্যন্ত যা দলবদল হয়েছে, সেই দলবদল নিয়ে ইস্টবেঙ্গল জনতা হিসেবে আপনি কি খুশি? এখনো পর্যন্ত আমি একটা কথা রিপিট করছি, তার কারণ হচ্ছে যে দেখুন, এখনো পর্যন্ত জুন মাস কাটেনি। তো দিস ইজ এখনো বলা যেতে পারে সবে মাত্র হাঁটি পা শুরু হয়েছে দলবদল নিয়ে। তো অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু চমকের বাকি আছে। গতবারে যেমন আমরা কেউই ভাবিনি এরকম একটা চমক আসবে আনোয়ার আলীর মতো। তো এইটা নিয়ে আমাদের প্রথম কথা আলোচনা তো অবশ্যই হবে। আরো অন্য দু একটি বিষয় নিয়েও আলোচনা হবে, দু একটি সম্ভাবনার কথা নিয়েও আলোচনা হবে। অবভিয়াসলি দলবদলের বাজারে ট্রান্সফার টক ইস্ট বেঙ্গল তো অবশ্যই হবে। তো সেটা যখন হবে, সুতরাং আপনারা কিন্তু খুব মন দিয়ে শুনবেন, কারণ কি আপনারা হয়তো অনেক সেম কোয়েশ্চেন রিপিট করে দেন, তো আমি তাই জন্য বলছি সেটা মন দিয়ে শুনবেন। প্রসেনজিৎ, সাউন্ড আসছে? হ্যালো? হ্যাঁ, ওকে আছে, একদম ওকে আছে। তো চলুন শুরু করা যাক। আমি দু একটা কথা প্রথমে আপনাদের বলি। আমাদের দলবদলে এখনো পর্যন্ত যে চিত্র, সেই চিত্র হচ্ছে আমরা বিপিন সিংকে সাইন করিয়েছি। মুম্বাইয়ের হয়ে বিপিন সিং এর একটি মরশুম মোটামুটি মন্দ ভালোর মধ্যেই গিয়েছে। কিছু ম্যাচ খেলেছে, কিছু খেলতে পারেনি, তার জায়গায় অন্য প্লেয়ার এসছে। কিন্তু বিপিন সিং একজন, মানে বলতে গেলে যথেষ্ট একটি আইএসএল এর একটি বড় নাম বলা যেতে পারে। তার কারণ হচ্ছে মুম্বাইয়ের হয়ে বিপিন সিং এর যা পারফরমেন্স, এই পারফরমেন্সটাকে আপনি কিন্তু উই ক্যানট রাইট অফ। দিস ইজ দ্য থিং। বিপিন মুম্বাইয়ের আইএসএল জয়ী দলের সদস্য, এবং আইএসএল ফাইনালে বিপিনের গোল করার রেকর্ড রয়েছে। উইথ অল মোটামুটি আমাদের কাছে যা খবর, বিপিন কিন্তু ইস্টবেঙ্গলে পাকাপাকি হয়ে গিয়েছে। তো কত বছরের চুক্তি ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো জানতে একটু সময় লাগবে। আমাদের কাছে যা খবর, বিপিনের কাছে 2 বছরের চুক্তি গিয়েছে, আমাদের কাছে যা খবর। তো এই বিষয়গুলো কিন্তু একদম প্রিম্যাচিওর স্টেজ, তো একটু হয়তো সেগুলো করতে সময় লাগবে। আপনি আপনাদের বিপিনের ক্ষেত্রে যেটা বলতে চাই, যে বিপিনের
মানে মোটামুটি রেকর্ডটা বলে দিতে চাইছি। ঠিক আছে, বিপিনের বয়স 29 বছর। এবছর বিপিন আইএসএল এ মোটামুটি যা খেলেছে তাতে যেটা মনে হচ্ছে যে মুম্বাই সিটি এফসির যদি ওভারঅল দেখেন, বিপিনের 121টা অ্যাপিয়ারেন্সের মধ্যে 25টা গোল আছে অ্যাজ এ উইঙ্গার। ওকে, এর আগে খেয়াল থাকবে আপনাদের যারা পুরনো আইএসএল দেখেন, পুরনো আইএসএল নিয়ে আমার খুব একটা উৎসাহ ছিল না, তাও দেখতাম, এটিকের খেলা দেখতাম। সেইখানে কিন্তু বিপিন এটিকের হয়ে বা হাবাসের আন্ডারে খেলেছিল, সেখানেও কিন্তু বিপিনের গোল ছিল, 2টো গোল ছিল। বেসিক্যালি শিলং লাজং এর প্রোডাক্ট, খুব কাছ থেকে থাংবই সিং তো বিপিনকে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, ও আজকে তো শুক্রবার, শনিবার নয়, আমি ভুল করেছি, বিপ্লব দা ঠিক বলেছেন, আজকে শুক্রবার। মানে ওই বিকেল বেলা যেরকম একটা প্রচুর বৃষ্টির একটা আবহাওয়া তৈরি হলো, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, কিরকম মনে হলো শনিবারের বিকেলে একটা ছুটি ছুটি ভাব মনে হলো আর কি। তো তাই জন্য মনের ভাব প্রকাশ করলাম, কিন্তু ডেটে ভুল করেছি, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, অবশ্যই ক্ষমা করে দেবেন। তো যাই হোক, এ হচ্ছে বিপিন। বিপিন এখন মোটামুটি আমাদের প্লেয়ার আপনি ধরতে পারেন। আর এছাড়া আমরা সাইন করিয়েছি এডমুন্ড লালরিনডিকাকে। এডমুন্ড লালরিনডিকা কিন্তু এবছর ইন্টার কাশির হয়ে দারুণ ফুটবলটা খেলেছে। আই লিগে কে জিতেছে বলা খুব মুশকিল। চার্চিলকে জয়ী হিসেবে অ্যানাউন্স করা হয়েছিল, তারপরে ইন্টার কাশি বিষয়টা নিয়ে আন্তর্জাতিক আদালতে যায়, যেটা স্পোর্টস আরবিট্রেশন। সেখান থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু এভাবে অ্যানাউন্স করতে পারেন না, চার্চিলের থেকে ট্রফি কিন্তু মোটামুটি নিয়ে নেওয়া হবে বা হয়েছে সেটা দেখতে হবে। অর্ণব একদম বলছে উইকেন্ডের আড্ডা। এই দুটো আমাদের এবছর ভারতীয় কনফার্ম সাইনিং বলা যেতে পারে, ঠিক আছে। এবং আমরা চেষ্টা করছি অনেক কিছু, আমরা অনেক কিছু চেষ্টা করছি। বিদেশি ফুটবলারও আমরা চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 2টো বিদেশি ফুটবলার আমাদের কাছে সাইনিং হয়ে গিয়েছে। একটা হচ্ছে মোহাম্মদ রশিদ, প্যালেস্টাইনের ক্যাপ্টেন ছিলেন, এখন আছেন কিনা জানি না। ইন্দোনেশিয়াতে লিগ ফুটবল খেলতো, ভালো ফুটবলার। আমার তো ওর ইউটিউব ভিডিও দেখে আমি ইমপ্রেস হলাম, যথেষ্ট ইমপ্রেস হলাম। আমি জানি না সঞ্জীব দা নিশ্চয়ই আজকে তার যে দেখা সেটা আমাদের শেয়ার করবে। সঞ্জীব দা আমাকে অনেকদিন আগে বলে রেখে দিয়েছে এই মোহাম্মদ রশিদ সম্পর্কে আমি বলতে চাই, সঞ্জীব দারকে আমরা শুনবো। এছাড়া যে প্লেয়ারটিকে আমরা মোটামুটি পাকাপাকি করে ফেলেছি, সাইন বলছি না, পাকাপাকি করে ফেলেছি, সেটা হচ্ছে মিগুয়েল ডামাসেনা, ব্রাজিলিয়ান ফুটবলার। কালকে আমাকে কেউ একটা মিগুয়েলের ভিডিও পাঠিয়েছে সঞ্জীব দা, বাঁ পায়ে একটা গোল করেছে অনেক দূর থেকে, একটা সোয়ার্ভিং কিকে, বসুন্ধরা কিংসের জার্সিতে। তো মিগুয়েলের অ্যাকচুয়ালি বসুন্ধরা কিংসের যদি রেকর্ড দেখেন, মিগুয়েল কিছু ওয়ান্ডার গোল করে গেছে বসুন্ধরা কিংসে, মানে যে গোলটা সাধারণত বাংলাদেশের ফুটবলে দেখা যায় না, এই ধরনের কিছু অসাধারণ গোল করে গেছে। এবং তো আমি আপনাদের এইটুকুনি বলতে পারি, মিগুয়েল এবং রবসন রবিনহো, এই দুজনকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে তারা খুবই সিরিয়াস ছিল, ঠিক আছে। শেষ পর্যন্ত যেটা হয়েছে, তো মিগুয়েল টাকা পয়সা না পেয়ে চলে এসছে ব্রাজিলে, যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে এসেছিল, তারপর জানা যায় যে মিগুয়েল আর ফিরবে না। বসুন্ধরা কিংস হয়ে 64টা ম্যাচে মিগুয়েল 37টা গোল করেছে, 26টা গোল অ্যাসিস্ট রয়েছে। নট আ ম্যাটার অফ জোক, দুর্ধর্ষ কন্ট্রিবিউশন, ঠিক আছে। যদি দেখেন মিগুয়েলের ওভারঅল রেকর্ড দেখেন, তাহলে প্রত্যেক বছরই মিগুয়েল কিন্তু অন অ্যান অ্যাভারেজ বসুন্ধরা কিংসের হয়ে 2021-22-এ 10টা গোল করেছে, 22-23-এ 15টা গোল করেছে, 23-24-এ মানে লাস্ট যেটা, 23-24-এ 14টা গোল করেছে, 24-25 লাস্ট যেটা খেলে গিয়েছে সেটাতেও 9টা গোল করেছে। এবং প্রত্যেক বছর 21-22-এ 8টা অ্যাসিস্ট করেছে, তার পরের বছর 22-23-এ 10টা অ্যাসিস্ট করেছে,
23-24-এ 9টা অ্যাসিস্ট করেছে, সব প্রত্যেকটা গোল অ্যাসিস্ট বলছি আমি। আর 24-25-এ 9টা গোল করেছে এবং 5টা অ্যাসিস্ট করেছে। মানে একটা বিগ রোল থাকে মিডফিল্ডে মিগুয়েলের। এবং অস্কার ব্রুজন যাওয়ার পরেও কিন্তু মিগুয়েল গোল করেছে, এমন নয় যে অস্কারের আন্ডারে মিগুয়েল গোল করতে পেরেছে। অস্কার ব্রুজন যাওয়ার পরেও কিন্তু মিগুয়েল সমান তালে গোল করেছে। যদিও আমাদের সঙ্গে যখন চ্যালেঞ্জ কাপ খেলা হচ্ছিল এফসি, তখন সেকেন্ড হাফে নেবে, ওটা চোটফোট ছিল মনে হয়, সেকেন্ড হাফে নেবে বিশেষ কিছু করতে পারেনি। বাট ও খেলার পর, নামার পর যে গতি বেড়েছে সেটা অস্বীকার করা যায় না। তো বাংলাদেশে মিগুয়েলের এন্টায়ার ক্যারিয়ার, এর আগে সিরি বি, সিরি এ সব খেলেছে ব্রাজিলিয়ান লিগে, সেখানে কিন্তু ওকে গোল মেশিন হিসেবে উঠে আসতে দেখা যায়নি। মিগুয়েল কিন্তু বাংলাদেশে এসে একজন অন্য দিগন্ত খুঁজে পায়, মানে গোল মেশিন হিসেবে কাজ করতে থাকে। উপমহাদেশের ফুটবলটাকে এনজয় করেছে। তো মিগুয়েল কতটা আইএসএল এসে কি করতে পারবে না পারবে, অনেক তাড়াতাড়ি এগুলো বলা হবে, বাট ভালো প্লেয়ার নিঃসন্দেহে, সেটা বলতে হবে। তো আর মোহাম্মদ রশিদ যার কথা বললাম, সেও কিন্তু এবছর প্রায় 6টা গোল করেছে, যে ইন্দোনেশিয়ার লিগটা খেলে সেই লিগে। তো দুটো ভালো রিক্রুটমেন্ট হয়েছে। আর বিপিন সিং এবং এডমুন্ড লালরেন্ডিকার কথা আমরা এলাম। কিন্তু একটা কথা আমি আগেও বললাম, আজকেও আমি বলতে চাই, যে এটা আমার মনে হয়েছে যে আনোয়ার আলীর যদি কোনো বিকল্প আমরা না খুঁজতে পারি, বা আনোয়ার আলীর সঙ্গে খেলার মতো যদি কোনো একটা ভারতীয় সেন্টার ব্যাক যদি না খুঁজতে পারি, ইস্ট বেঙ্গলের এই টিমের কিন্তু ব্যালেন্স থাকবে না। আমার যেটা মনে হচ্ছে, কোচ কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স সাজিয়ে 4জন বিদেশি নিয়ে আক্রমণে উঠবেন, বা ম্যাক্সিমাম একজন সিডিএম পজিশনে শেখ রশিদকে রেখে দিতে পারে, আর 3জন সামনের দিকে 3জন বিদেশি সাজিয়ে উনি আক্রমণে উঠবেন, সঙ্গে মহেশ, বিষ্ণু, যেই থাকুক না কেন। এই জায়গায় দাঁড়িয়ে, এবং বিপিন তো অবশ্যই, বিপিন এডমুন্ডের কথা তো বললাম না, এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, ইস্ট বেঙ্গলের ডিফেন্সে মেহতাব সিং এর মতো একটা প্লেয়ার দরকার। অনেকে বলছে মেহতাব কিন্তু পাশে তিরির মতো একটা প্লেয়ার ছাড়া খেলতে পারবে না, কিন্তু আমি মনে করি আনোয়ার অত্যন্ত একটা মানে খুব ডেলিকেট ডিফেন্ডার, খুব ভালো ডিফেন্ডার, খুব ভালো সেন্টার ব্যাক। ও নির্ভরতা মেহতাবকে দিতে পারবে। মেহতাব একটু ডিস্ট্রয়িং ফুটবল খেলে, আনোয়ার অনেক ডেলিকেট ফুটবল খেলে, তো সেটাও দিতে পারবে। যদি মেহতাব না হয়, তাহলে অবশ্যই সানা সিং বা সন্দেশ ঝিঙ্গানের মতো প্লেয়ার আমাদের দরকার। ইস্টবেঙ্গলের দল বদল না হলে কিন্তু অসম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ হবে না। দল বদলে কোনো রকম ব্যালেন্স দেখা যাবে না। এইটা আমরা অনেক সাইড ব্যাকের কথা শুনছি, অভিষেক সিং ইত্যাদি ইত্যাদি, বা আই লিগ থেকে দরকার সাইড ব্যাক, অবশ্যই দরকার আমাদের ভালো, কিন্তু সেন্টার ব্যাক পজিশনটা আমরা কিন্তু আনোয়ার আর লালচুং এর ওপর ভরসা করে থাকতে পারবো না। আমাদের আরেকটা সেন্টার ব্যাক দরকার, ভারতীয় সেন্টার ব্যাক। বিদেশি সেন্টার ব্যাক তো আসবেই, ইভানের ডিলটা হবে না, ধরাই যেতে পারে, বিদেশি সেন্টার ব্যাক আসবেই, কিন্তু ভারতীয় সেন্টার ব্যাক আমাদের দরকার। না হলে কিন্তু এই দলে ব্যালেন্স আসবে না। অস্কার বুজন কিন্তু গোল আটকাতে পারবেন না, আর গোল না আটকালে কিন্তু ওপর দিকে গিয়ে গোল করাও যাবে না। আমি জানি না ইস্ট বেঙ্গলের আহ, উম, আহ, কি স্টেটাস রয়েছে। আমি রাহুল ভেকের বিরুদ্ধে নই, একদম নই। রাহুল ভেকে ভালো প্লেয়ার, অনেকে আগের দিনে আলোচনা করে রাহুল ভেকে ভালো প্লেয়ার, বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে, ইস্টবেঙ্গলের প্রাক্তন জার্সির ওজন বোঝে, সব ঠিক আছে, কিন্তু মেহতাব সিং ছাড়া রাহুল বেকেকে নেওয়ার কোনো মানে হয় না। যখনই আপনার একজন ভালো সেন্টার ব্যাক আসবে, আনোয়ার, মেহতাব, রাহুল বেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটা একটা লাইন আপ হচ্ছে ডিফেন্সে। যদি 3 ম্যান ডিফেন্স হয়, 4 ম্যান ডিফেন্স হলেও সেটা আহ, আহ, একটা ব্যাপার থাকবে। লেফট ব্যাক হিসেবে লালচুং নুঙ্গাকে আমরা দেখতে পারি, আদারওয়াইজ এর কোনো মানে থাকছে না। রাহুল ভেকে অনেক আগে থেকে আমরা ওর খেলা দেখি, আমার প্রজন্মের যারা আছেন তারা অনেক আগে থেকে, শুরু থেকে রাহুল ভেকের খেলা দেখছেন। রাইট ব্যাক, রাইট ব্যাক, রাইট ব্যাক, হি ইজ এ পিওর রাইট ব্যাক। কখনো কোনো ম্যাচের মোমেন্টে সেন্টার ব্যাক খেলে দিল,
34 বছর বয়সে ওকে যদি আমি সেন্টার ব্যাক হিসেবে ভাবি আনোয়ারের পাশে, সেটা একটা বড় ভুল হবে। ইস্টবেঙ্গলকে আমি আগের দিনই বলেছিলাম, কর্মকর্তাদের যদি দম দেখাতে হয় তাহলে মেহতাব সিং এর ওপর দম দেখাক, আর না হলে সানা সিংকে টার্গেট করুক, না হলে সন্দেশ ঝিঙ্গানকে টার্গেট করুক, কিন্তু আমার সেন্টার ব্যাক দরকার। আমি বলবো না অ্যালেক্স সাজির কথা, ইয়াং প্লেয়ার, এখনো ইয়াং প্লেয়ার। মেহতাব কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর সন্দেশ আর সানার ব্যাপারে তো এক্সপিরিয়েন্সের বিষয় তো কিছু বললামই না। আমার এই তিনজনের একজনকে দরকার আমাদের, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনারা কি বলবেন সেটা আমি জানি না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের দল বদল, আপনারা ইস্টবেঙ্গলের অ্যাপ্রোচ নিয়ে কতটা খুশি? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমি খুশি নই। তার কারণ হচ্ছে এই মেহতাব সিং এর ডিলটাকে সিল করতে হবে ইস্টবেঙ্গল, সেই বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো আমরা তৎপরতা দেখছি না। এমবিএসজি মার্কেটে ঢুকে গেছে, এমবিএসজি কে হারাতে হবে এখানে। আপনি মাঠের ভেতরে হারাতে পারছেন না, মাঠের বাইরেও হারাতে পারবেন না, তার তো কোনো মানে নেই। আমি মানলাম যদি মেহতাবের ডিলে আপনি হেরেও যান, তাহলে আপনাকে সন্দেশকে টার্গেট করতে হবে, গোয়ার কাছে একটা ডিল ফেলতে হবে, সানার কাছে একটা ডিল ফেলতে হবে, ব্যাঙ্গালোরের কাছে, যাতে তারাও ভাবে। হর্মিপাম রুইবিকে চাইছে ব্যাঙ্গালোর, সুতরাং সানার ব্যাপারে মেবি তাদের একটা থট থাকলেও থাকতে পারে। যদিও আমি হর্মিপাম নিয়ে খুব একটা উৎসাহিত নই। লালচুং নুঙ্গা ইজ ওয়ে বেটার সেন্টার ব্যাক দেন হর্মিপাম, আমার যেটা মনে হয়। লালচুং যদি লালচুংকে উপর কাজ করা যায়, আমার মনে হয় ভালো হবে। ওর ওই ধুমধারাক্কা মারধর ফুটবলটা ওর কমবে। যাই হোক, ওকে আমি লেফট ব্যাক হিসেবে দেখছি। ইস্টবেঙ্গলের আইডিয়াল ডিফেন্স লাইন হতে পারে আনোয়ার, মেহতাব, ডান দিকে রাহুল ভেকে, বাঁ দিকে লালচুং। আমি আবার বলছি, ভেকেকে নিয়ে লাভ হবে না যদি আমরা সেন্টার ব্যাকে একটা ভারী নাম আনতে না পারি। ইস্টবেঙ্গলকে সিরিয়াস হতে হবে, এটা আমার কথা। আপনাদের কথা তো অবশ্যই শুনবো, সঞ্জীবদার কথা প্রথমে। আচ্ছা, আমি একটা কথা বলি, প্রসেনজিৎ কি তাড়া আছে? না না, বলো বলো, সঞ্জিতটাকে বলতে দাও, অসুবিধা নেই। আচ্ছা, সঞ্জীবদা তাহলে বলুক। সঞ্জীবদা, হ্যাঁ, প্রশ্নটা করো, কি বলছো তুমি, জানতে চাইছো কি সেটা বলো। না হ্যাঁ না, আমি জানতে চাইছি এই যে এখনো পর্যন্ত যে দলবদল হয়েছে, দ্য প্ল্যানিং অ্যান্ড এই যে সেন্টার ব্যাক পজিশন এবং সাইড ব্যাক পজিশন নিয়ে যে জিনিসটা চলছে, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? আপনার কি মনে হয়, আমি যেটা বললাম, যে কথাটা আমি বললাম, যে সেন্টার ব্যাক পজিশনে আমাদের একটা ভালো প্লেয়ার দরকার, না হলে টিমটা ব্যালেন্স থাকবে না, আপনারও কি সেটা মনে হয়, নাকি ইউ হ্যাভ সাম আদার ওপিনিয়ন? না না, অ্যাবসলিউটলি দেবময়, এটা তো ওপেন অ্যান্ড ওপেন কেস। এটা তো বলার অপেক্ষাই রাখে না। তোমাকে তো ভালো ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার নিতেই হবে। তার উদাহরণ তো আমরা গত সিজনে দেখেছি কিভাবে স্ট্রাগল করেছি। এটা তো লাগবেই, নেসেসিটি, কম্পালসারি, কম্পালসারি নেসেসিটি। এবং আমি জানি না ইজরায়েল ম্যানেজমেন্ট কি ক্র্যাক করতে হবে না করতে হবে, জানি না। কারণ ইজরায়েল ম্যানেজমেন্টকে আমি খুব একটা পাত্তা দিতে চাই না, কারণ ইজরায়েল ম্যানেজমেন্টকে খুব একটা নম্বর দিই না। আমি ভাই সোজা কথা সোজাভাবে বলি। তুমি দেখেছো একটা জিনিস, আমি যে কটা যে ম্যাটার অ্যাড্রেস করেছি, ইজরায়েল কিন্তু সেগুলি এখন করার চেষ্টা করছে। আমি বলেছি বলে না, এই যে মোহাম্মদ রশিদের কেসটা, আমি তোমাকে প্রথম থেকে বলেছিলাম ডগলাসের মতো একটা প্লেয়ার লাগবে। আমি এখানে একমাত্র বলেছিলাম, আমি কিন্তু সাপোর্ট পাইনি। সাপোর্ট এই জন্যই পাইনি, আমার কথাটা কেউ বোঝারই চেষ্টা করেনি, কিন্তু আমি জানি কি হয়। কেননা না না, কিন্তু ক্লাব তো আপনার কথা বুঝেছে। হ্যাঁ বলছি ক্লাব তো আপনার কথা বুঝেছে। হ্যাঁ, ক্লাব বুঝেছি কিনা জানি না, আমি সেটা বলতে পারবো না।
তবে একটা জিনিস বলতে পারি দেবময়, এরকম একটা প্লেয়ার কেন দরকার হয় টিমের ব্যালেন্সের জন্য। আমি বহু না খেলা দেখি। না, তাহলে আপনি কি মনে করছেন ও ডগলাসের রোলটা প্লে করতে পারবে ফ্রম বক্স টু বক্স, এরকম একটা বাঘের মতো খেলা? যেটাতে আসছি দেবময়, আমাকে একটু টাইম দাও, আমি আসছি। হ্যাঁ, প্লিজ তোমাদেরকে টাইম চেয়ে নিচ্ছি, আমি ইয়েস, আসছি ও প্রসঙ্গে। এইরকম একটা ইয়েস স্যার। প্লেয়ারকে কেন দরকার হয়? আমি কেন বলেছিলাম দেবময়, তার কারণ আসিয়ান কাপের খেলাটা আমি দেখেছিলাম, তাতে দেখেছিলাম ডগলাস যে পার্টটা খেলেছিল তাতে ইস্টবেঙ্গল টিমের কত সুবিধা হয়েছিল। ইস্টবেঙ্গলের ওই টিমটা সুপারলেটিভ টিম ছিল, কিন্তু ডগলাসের কন্ট্রিবিউশন কিন্তু ভরে যাবে না। ওয়ান অফ দ্য ফাইনেস্ট কন্ট্রিবিউটার ছিল ডগলাস ওই টিমের মধ্যে। এবার আমার একটা অভ্যেস আছে, তুমি জানো যে আমি এশিয়ার সব টিমের সার্চ করি। কি সার্চ করে কি দেখি, ওই দেশে আমাদের আমাদের এগেনস্টে সবাই বিদেশি, ওদের কিন্তু আমি দেখতে চাই এটা ওরা কি কি বিদেশি খেলায়, এটা আমি খোঁজার চেষ্টা করি। তা তো অনেক টিমে আমি দেখেছি এরকম প্লেয়ার খেলে, সব টিমে খেলে এটা বলবো না, অনেক টিমে আমি দেখেছি খেলে। আমি পাক্তা করে একটা খেলা দেখেছিলাম, ওদের একটা সার্বিয়ান মিডফিল্ডার ছিল, 6 নম্বর জার্সি পরে গেছিল, নাম তো আমার মনে নেই, কিন্তু ওই ছেলেটাকে দেখেছিলাম এরকম রোলে খেলতে। এবং পাক্তা করে ম্যাচটা 3-1 জিতেছিল কুয়েটের একটা টিমের এগেনস্টে। এবং পেনাল্টি বক্সের বাইরে থেকে বা পায়ে একটা গোল করেছিল, এখনো মনে আছে, বলটাকে ড্রপ করতে দেয়নি, ওর মধ্যে ভলি করে আউটসাইডে সেকেন্ড পোস্ট দিয়ে জালে পাঠিয়েছিল। এরকম একটা প্লেয়ার আমি প্রথম থেকে বলে এসেছি দেবময়। দেখো কোচও চেয়েছে, অস্কারও বুঝেছে এই নিডটা কি। অনেকে বলেছিল কমেন্টে রেসলার লাগবে, WWE নিয়ে আসো, অনেকেই বলেছিল, কিন্তু আমি জানতাম আমি ঠিক বলেছি। আমি যে কথা বলেছি এখন অব্দি হারিনি। আমি তোমাকে হেক্টর বুঝতে কি বলেছিলাম তোমার মনে আছে, যেদিনকে সই করে সেদিনে আমি বলেছিলাম এ চলবে না। অনেকেই বলেছিল মোহনবাগান এমবিএসিতে দারুণ খেলেছে, ইস্টবেঙ্গল এসে দারুণ খেলবে, হয় না কোনোদিন, হয়ওনি। আমি আবার জিতেছি, প্রমাণ হয়ে গেছে যে আমি যা বলেছি একদম ঠিক বলেছিলাম। এই প্লেয়ারটা মোহাম্মদ রশিদের কথা যদি বলো, মোহাম্মদ রশিদের অনেক ভিডিও আমি অনেকবার দেখেছি। এই প্লেয়ারটা কোথাকার, প্যালেস্টাইনে গাজা স্ট্রিপ বলে একটা জায়গা আছে, জানো তো? ওখানে ইহুদি আর ইয়েদের মধ্যে। এখন আপনারা মানে এখন সারা পৃথিবী জানে গাজা কোথায় এবং সেখানে কি হচ্ছে। গাজা স্ট্রিপ বলে ওখানে ইহুদি আর প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। এবং ওর একটা ইন্টারভিউ করছিলাম আমি, তাতে বলেছে ও রাস্তা থেকে ফুটবল খেলে এসছে, তার মানে ওর কিন্তু সাহস আছে। এবং ইসরায়েল ওকে ইয়ে বেঁচেছে কেন, তোমাকে দেখতে হবে। ইসরায়েলে খেলতে গেলে কিন্তু ফাইটিং স্পিরিট দরকার, হি ইজ এ ট্রু ফাইটার। এবং আরেকটা জিনিস দেখবে, ইসরায়েল কেন ওকে বেঁচেছে, দুটোই কারণে। একটা হচ্ছে ওর লিডার, আর দুই হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে জানে। রেসপন্সিবিলিটি কিরকম নিতে জানে, আমি একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের যে টিমটা খেলছিল, ওই ইন্দোনেশিয়ার টিমটা, ওদের স্টপারটা সে রাইট ব্যাককে বলটা দেবে, বলটা ধরেছে রাইট ব্যাক কি দেবে, ঠিক মানে ঠিক করেছে। ওই হাত দিয়ে, ওর কাছেই দাঁড়িয়ে ছিল, হাত দিয়ে বলটা চেয়ে নিল, সিগন্যাল করে কি করলো, বলটা চেয়ে নিয়ে বলটা দিয়ে 3-4 স্টেপ এগোনোর পর লেফট ব্যাক আর লেফট উইং এ যে গেলে, লেফট উইংটা একটু ভেতরে ঢুকেছে, লেফট ব্যাকটা ওভারল্যাপ করেছে, ফাঁকা জায়গা নিয়েছে, ও কিন্তু ওকে বল দিল না। এখানে ও ইন্টেলিজেন্সি কিরকম, ও বলটা কি করলো, ডান পায়ের আউটসাইডে রাইট উইং এ যে ছেলেটা ইনসাইড কাট করে ঢুকেছে, ওদের যে লেফট স্টপারটা ছিল তার মাথার উপর দিয়ে ফেললো। তার মানে কি হলো, পেরিফেরিয়াল ভিশন, কতটা শার্প চিন্তা করো। এবার ওখান থেকে অ্যাটাক হয়ে গোল হলো, এখানে কি বোঝানো গেল, প্রেজেন্স অফ মাইন্ড। এই যে চিন্তাটা, ওই সময় এই বলটা আমি দেবো, এটাকে প্রেজেন্স অফ মাইন্ড। আর সেটার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে একদম ফাউল করে না। আমিও তোকে দেখিনি কোনো ফাউল করতে, ক্লিন ফুটবল খেলে, লিড করতে পারে মিডফিল্ডে, যথেষ্ট ভালো লিড করতে পারে, এবং কম্প্যাক্ট
নেস আছে ওর মধ্যে, যেটা অস্কার খুঁজছে। আরেকটা প্রবণতা হচ্ছে গোল থেকে দূর থেকে গোলে শট দিতে পারে, অ্যাকুরেসি লেভেল খুব ভালো, এবং সেট পিস কিন্তু খুব ভালো নেয়। সেট পিস একটা গোল করলো, গোলকিপার দাঁড়িয়ে আছে, সামনে ওয়াল, তার মাঝখান দিয়ে মারলো, বলটাকে ও কিন্তু উঁচুতে রাখলো, নিচুতে রাখলো, এরকম হাইটে বলটা গলে গেল, গোলকিপার কিছু করতেই পারলো না। এবং আরেকটা সবচেয়ে বড় কথা, সেটা প্যালেস্টাইনের ছেলে হলো, ডুয়েল সিটিজেনশিপ আছে, ইউএসএ থেকে পড়াশোনা করে এসছে। এই সবগুলো ছোট ছোট ম্যাটার কিন্তু একটা প্লেয়ারকে সিলেক্ট করতে গেলে দরকার হয়, যার জন্য অস্কার ওকে সিলেক্ট করেছে। প্রত্যেক কটা পার্ট এখানে ভাইটাল, সেটা যদি ইজনডে সেই রোলটা। আরেকটা জিনিস আমি দেখছিলাম, ওদের যে আন্ডার 20 কোচ, সে আরেকটা ইন্টারভিউ দেখছিলাম, তাতেও বলেছে যে এই যে মোহাম্মদ রশিদ প্রচন্ড ইন্টেলিজেন্ট এবং প্রচন্ড পরিশ্রমী ফুটবলার, এবং রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারে। এইটাই তো ইজনডে চাই মিডফিল্ডে, যেটা মিসিং ছিল এতদিন, রেসপন্সিবিলিটি নিয়ে খেলা এবং মাঝমাঠ থেকে লিড করা। একটা প্লেয়ার যদি এমন থাকে, আমি তোমাকে বলেছি, যদি ও আর মিগুয়েল পাশাপাশি খেলে, তুমি মিগুয়েলের খেলাটা দেখবে কতটা খুলে যাবে। কারণ কি বলতো, মিগুয়েল কিন্তু চিন্তা করতে হবে না যে অ্যাসিস্ট নারমের সঙ্গে হবে বা বিষ্ণুর সঙ্গে হবে, সেটা অনেক বেশি শার্প এন্ড লাগবে দেখতে, যেহেতু ওর মতো একটা প্লেয়ার মিডফিল্ডে থাকবে। এই জন্যই অস্কার ওকে বেঁচেছে। এবং ওর কোচের ইন্টারভিউ দেখছিলাম, ওকে বলা হচ্ছে, জানে তো উনি কোথায় যাচ্ছে খেলতে, বলে কোথায়, ইন্ডিয়াতে। না, আমি এটা জানতাম না, তবে ওকে যদি ইজদলে যদি সই করে থাকে, তাহলে ইজদলকে বেনিফিট হবেই। যথেষ্ট ভালো প্লেয়ার এবং যথেষ্ট টেনাসিটি আছে। এবং লোড কেন ইজদলের জার্সি পরতে গেলে কিন্তু ফাইটিং স্পিরিট দরকার, মেন্টালি টাফনেস দরকার, সেটা কিন্তু ওর মধ্যে আছে, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে তৈরি হয়ে এসেছে, বর্ন ফাইটার। আর তুমি যে কথাটা বলছো ইন্ডিয়ান ব্যাক আর ইয়ে নিয়ে, আমি তোমার দলে 100% তোমার দলে, 500% তোমার দলে, একদম খুশি না। তোমাকে এখানে প্লেয়ার নিতে হবে ভাই, মেহতাব সিং আর যা যা আছে সবাইকে ট্রাই করতে হবে। রাহুল বেকে গিয়ে তুমি ওই যে সেন্টার ব্যাকে খেলে, রাইট ব্যাকে খেলে, ওরম ভাবে খেলাবে, তাহলে ভাই টিম ডুববে। তোমাকে সলিড সেন্টার ব্যাক নিতে হবে, যে সেন্টার ব্যাক, প্রপার সেন্টার ব্যাক। একদম। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে অ্যাডেড বলতে হবে। প্রথম কথা, আমি একটু দর্শকদের জানিয়ে রাখি, এই মোহাম্মদ রশিদ যার কথা আলোচনাটা শুরু করলো দাদা সঞ্জীব দা, এবছর 32টা ম্যাচ খেলেছে, 32 ম্যাচেস হি হ্যাজ প্লেড। ঠিক আছে, আমাদের দেশে আইএসএল এ কিন্তু 32টা ম্যাচ হয় না একটা টিমের জন্য, অন্যান্য টুর্নামেন্ট মিলে হয়, কিন্তু আইএসএল এ হয় না। এবছর লিগা 1 মানে হচ্ছে ইন্দোনেশিয়ার কোন লিগ হবে, ফার্স্ট ডিভিশন লিগ অবভিয়াসলি, তাই জন্য 1, সেখানে 34 পসিবলস গেমে তার ইয়ে রয়েছে, তার মধ্যে 32টা ম্যাচ ওকে অ্যাপিয়ারেন্স রয়েছে, 34টা ম্যাচে ও লাইনে ছিল আর কি, 2টো ম্যাচে হয়তো বেঞ্চে ছিল বা সেরকম কিছু, এবং 6টা গোল করেছে, অ্যান্ড ফিট, 4টে ইয়েলো কার্ড আছে, 76% স্টার্টিং 11-এ রয়েছে, 80% ও 80% ওর কন্ট্রিবিউশন রয়েছে। ঠিক আছে, তো ঈশ্বর করুন সুস্থ থাকুক, এবং এই টাফ খেলাটা ও মাঝমাঠে ইস্ট বেঙ্গলে খেলে দিয়ে যাক, যেটা আমাদের সঞ্জীব দা বললো এক সময় যেটা ডগলাস আমাদের খেলতো। কি ইন্টারসেপশন, কি ক্লিয়ারেন্স, কি ডিস্ট্রিবিউশন, ডগলাস ডিসিলভা আমাদের চোখে ভাসে, চোখ বন্ধ করলে ডগলাস ডিসিলভা।
ডগলাসের মধ্যে আমি একটা মেজর কি আছে, ডগলাস একটু টাফ ছিল, না কিন্তু ওর দেখুন আমরা তো না ডিস্ট্রিবিউশন কিন্তু অসাধারণ। কিন্তু আমার মনে হয় দাদা এই ছেলেটাও প্রচন্ড টাফ ফুটবলার। যদিও আমরা তো 90 মিনিট ম্যাচ দেখিনি, বিভিন্ন রকম আমি ওর অনেকগুলো ভিডিও দেখেছি, আপনিও দেখেছেন, আমি ওর ইন্টারসেপশনের অনেক দেখেছি। আমার মনে হয় হি ইজ মানে ও ডগলাসের মধ্যে টাফ ফুটবল খেলবে, যেটা আমাদের খুব দরকার মাঝ মাঠে। মাঝ মাঠে আমাদের এত আচ্ছা আচ্ছা, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আহ আমি একটা তথ্য দিয়ে রাখি, প্রসেনজিৎ তো অবশ্যই বলবে। শুনছি তথ্য না, এটা আমার জাস্ট মানে চারিদিক থেকে আসছে, সেটা কতটা সত্যি আমি জানি না। চাকু মান্ডি পুলিশে চাকরি পেয়ে গেছে, সম্ভবত ইস্ট বেঙ্গল লিভ করবে কিনা আমি জানি না। 2 নম্বর হচ্ছে আমাদের রাইট ব্যাক সুমন দে। সঞ্জিত আপনার মনে আছে সুমন দে? মনে গেছে, দেখলাম তো খেলতে, ভালো প্লেয়ার। আন্ডার সুমন, ইন্ডিয়া টিমে 23-তে। ইয়েস ইয়েস, আন্ডার 23 ইন্ডিয়া টিম কল পেয়েছে। যাই হোক, আমার মনে হয় অস্কার এগুলো জানে, অস্কার এগুলো দেখছে। তুমি ভাবছো না আহ, ম্যাচ ব্যর্থ ছাড়া কি করবো তুমি? এবং কেন ভাববে না? আমি তো বললাম যে আমার উচিত, আমার আইডিয়ালি আমার যেটা উচিত, দল বদলের স্ট্র্যাটেজি নিয়ে যদি আলোচনা করি, আইডিয়ালি আমার মাথায় আমার উচিত আনোয়ারের পাশে একটা ক্লাস ভারতীয় দলের সেন্টার ব্যাক টার্গেট করা উচিত, নিতেই হবে আমাকে আনোয়ারের পাশে। কে কোথায় কোন প্লেয়ার নিচ্ছে আমার জেনে দরকার নেই, বাট এইটা আমার নিতে হবে। এবার রাইট ব্যাক লেফট ব্যাক, আমার মানে আমার মতামত হচ্ছে আমাদের হোমগ্রোন প্রোডাক্টদের ব্যবহার করা, বাকিটা কোচের হাতে। বাট প্রথম চয়েস হওয়া উচিত যে আমাদের একজন ভালো সেন্টার ব্যাক নিতেই হবে। যাই হোক, আমি প্রসেনজিতের কাছে যাবো। ওভার টু প্রসেনজিৎ, কি সিচুয়েশন রাইট রাইট ব্যাক লেফট ব্যাকের কি অবস্থা, সেন্টার ব্যাকের কি অবস্থা, নতুন বিদেশি সাইনিং এর কি খবর, মোটামুটি সব মিলিয়ে বল। শুভ সন্ধ্যা, জয় ইস্ট বেঙ্গল। দেখো, পরশু দিন একটা আপডেট দিয়েছিলাম, সেই অনুযায়ী আবারও বলছি, আমাদের যে সেন্টার ব্যাক মানে বিদেশি যে সেন্টার ব্যাক, আইদার এই উইকেন্ডে ওর সামনের সপ্তাহের মধ্যে এই নামটা তুমি মানে মোটামুটি ফ্ল্যাশ মানে বাইরে বেরিয়ে যেতে দেখবে। সেটা পেপারে দেখতে পারো বা কোনো মানে প্রথম সারির সংবাদ মাধ্যম হতে পারে, ঠিক আছে? তার সাথে সাথে অন্তত একজন ভারতীয় দলের সেন্টার ব্যাক, তার কাছে চুক্তিপত্র সম্ভবত রবিবারের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, এবং সাইনিংটা হয়তো সামনের সপ্তাহের প্রথম দিকেই হয়ে যাবে। এটা অ্যাপার্ট ফ্রম আমি সেন্টার ব্যাকের কথাটাও তোমাকে বললাম। তোমার মিউট আছে। তাহলে আমরা যাকে চাই সে আসতে পারে। হ্যাঁ, এখন দেখো ব্যাপারটা সেন্টার ব্যাকের জায়গাটা আমি এটা মানে তুমি বলো না, তারপরে আমি বলছি সেন্টার ব্যাকের জায়গাটা অ্যাকচুয়ালি কি হয়ে রয়েছে, সেটা আমি তোমাকে মানে পুরো সিনারিওটা বলতে পারবো। তুমি বলে নাও আগে। তুই বল দেখো তুই বল তুই বল। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যদি মেহতাব সিং এর কথা তুমি বলছো ঠিকই, বাট এই মুহূর্তে তুমি যদি প্রপার সেন্টার ব্যাক হিসেব করে যদি মানে এগোতে চাও, অ্যাভেলেবেল প্লেয়ার বা অ্যাভেলেবেল নেই সেই প্লেয়ার মিলিয়ে 4 থেকে 5 জনই আছে। তার মধ্যে 2 জনের নাম তুমি অলরেডি নিয়ে নিয়েছো, সানা সিং এবং সন্দেশ জিঙ্গান। আর এছাড়া যদি থাকে তাহলে তুমি বলতে পারো যে অ্যালেক্স হাজি, ঠিক আছে? এবার দেখো ব্যাপারটা হচ্ছে রাহুল বেকের ব্যাপারটা হচ্ছে, আমি রাহুল বেকে মুম্বাই সিটিতে যতদিন খেলেছে, তার আগে ইস্ট বেঙ্গলে যতদিন খেলেছে,
বা বেঙ্গালুরুতে যতদিন খেলেছে আমি এই প্লেয়ারটাকে রিজার্ভ বেঞ্চে বসতে দেখিনি। সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক দুটো পজিশনের কথাই বলছি। কিন্তু মুম্বাই সিটি এফসির কোচ মেহতাব সিংকে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসিয়েছে, কখনো ডবল সেন্টার ব্যাক খেলিয়েছে বিদেশি, বা কখনো হয়তো কাউকে খেলিয়ে তার পরবর্তী সময় মেহতাব সিংকে খেলিয়েছে। ঠিক আছে, আমি আগের দিনও বলেছি, আমি আবারও বলছি, মেহতাব সিং এর পাশে যদি ভালো কোনো ফুটবলার না থাকে তাহলে মেহতাব সিংও কিন্তু ফাম্বেল করবে। সব থেকে বড় কথা, ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও কিন্তু মেহতাব সিং এর আগে কল আপ পায় কিন্তু রাহুল বেকে, কারণ রাহুল বেকে সেই সলিডিটিটা দিতে পারে যেটা মেহতাব সিং দিতে পারবে না। ঠিক আছে, এবং এইখানে দাঁড়িয়ে একটা প্রবলেম হয়ে রয়েছে। দেখো, মেন কথাটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মেহতাব সেন্টার ব্যাক আর রাহুল হচ্ছে সাইড ব্যাক, রাইট ব্যাক। তাহলে আমাদের সেন্টার ব্যাকের কি হবে? নাকি আমরা রাহুল বেকে দিয়ে সেন্টার ব্যাকও চালাবো? না, অ্যাকচুয়ালি দেখো, যখন ইস্ট বেঙ্গলে রাহুল বেকে খেলতো ও তখন প্রপারলি রাইট ব্যাকই ছিল। পরবর্তী সময় ও যখন বেঙ্গালুরুতে ফিরে গেল, ও আস্তে আস্তে রাইট ব্যাক পজিশনটা ছেড়ে ও কিন্তু সেন্টার ব্যাক পজিশনে ঢুকে গেল আস্তে আস্তে। ঠিক আছে, এবার এখন হচ্ছে প্রপারলি রাহুল বেকে কিন্তু সেন্টার ব্যাকই বেশি খেলে, রাইট ব্যাক খুব কম খেলে। মুম্বাই সিটি এফসিতেও বলো আর বেঙ্গালুরু এফসিতেও বলো, কখনো কখনো প্লেয়াররা মানে কোচেরা থ্রি ম্যান ডিফেন্সে চলে যাচ্ছে, কখনো কখনো হচ্ছে 4 ম্যান ব্যাকে চলে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই মুহূর্তে মেহতাব সিং যে টিমের সাথে রয়েছে না, মানে মুম্বাই সিটি এফসিতে মেহতাব সিং ছাড়া এস্টাবলিশড কোনো সেন্টার ব্যাক ওদের কাছে নেই। ওদের রালতে আছে, সাহিল পানোয়ার আছে, ন্যাথান রড্রিগেজ আছে। মানে প্রথম সারিতে যে খেলাবে, মানে প্রথম একাদশে যে খেলাবে, মেহতাব সিং ছাড়া সেরকম কোনো সেন্টার ব্যাকই নেই। এবার এই জায়গায় কোশ্চেন মার্ক, আদৌ কি মুম্বাই সিটি এফসি মেহতাব সিংকে ছাড়বে? যদি ছাড়ে তাহলে এমনই একটা টাকার ওরা রিকোয়ারমেন্ট দেবে যেটা হয়তো মানে শুধু আমি ইস্ট বেঙ্গল বলে বলছি না, আইএসএল এ যে কজন খেলছে তাদের পক্ষে পসিবল নাও হতে পারে। এবং যদি আচ্ছা, সোয়াব ডিল এখানে একটা কথা আছে। তাহলে অন্য অপশনটা কি হতে পারে? তুই বললি যে ভারতীয় দলের কোনো সেন্টার ব্যাকের সাথে কথাবার্তা চূড়ান্ত হতে চলেছে। না, এই নামটা আমি তো আগেও বলেছি যে আমাদের প্রাক্তনের দিক থেকেই আছে, যে আমাদের তো দেখো না কি হয়, মানে এই ফ্ল্যাশটা আগে বেরোক না, এই জিনিসটা একটুখানি থাক। এটা তো আগেও বলেছি, এটা একটুখানি থাক এই ব্যাপারটা। ঠিক আছে, মোটামুটি ওই জায়গাতেই গেছে। আশা করছি রবিবারের মধ্যে চুক্তিপত্র তার কাছে চলে যাবে, তারপরে সে ফাইনালটা হয়তো ওইখানেই করে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলবো, ওই সেন্টার ব্যাক পজিশনটা আমাদের কাছে না একটা বড় জায়গা। আগের দিন যেরকম বলছিলাম যে যে আসবে আমাদের অ্যাকচুয়ালি 3টে সেন্টার ব্যাক হতেই হবে, আনোয়ার, লাল এবং যে আসছে। লালকে হয়তো দরকার পড়লে হয়তো সাইড ব্যাকে দেখবে, না হলে প্রাইমারি ওকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনেই কিন্তু তুমি এই বছর দেখতে পারো, কারণ সাইড ব্যাকের জন্য ম্যানেজমেন্ট পুরোপুরি অন্যদিকে ঝুঁকে রয়েছে। ঠিক আছে, সেটা আই লিগ থেকেও আছে, আইএসএল থেকেও আছে। এবার যাকে তাড়াতাড়ি পাওয়া যাবে। এবার একটা জিনিস হচ্ছে, মানে অনেকে ভাবছে যে একটুখানি মানে আসলে কি বলতো, সবাই না প্রত্যেক দিনই মানে ধরো কথার কথা বলছি, মানে আমাদের এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, আজকে যদি মানে আমি তোমাকে সাইন করাই তাহলে সবাই চাই যে কালকের আমি সঞ্জীবদাকে সাইন করিয়ে নেব। এটা পসিবল না। এটা যে এমন না যে আমি দোকানে গিয়ে জিনিস মানে পছন্দ হলো টাকা দিলাম আর কিনে নিলাম, এতটাও সোজা জিনিস নয়। এটা ইট উইল টেক টাইম। কিন্তু এই বছর মানে ম্যানেজমেন্ট যেটা কাজ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
একটা প্লেয়ারের পেছনে বেশিক্ষণ টাইম কিন্তু স্পেন্ড করছে না, একটা টাইম বেঁধে দিচ্ছে। টাইমের মধ্যে যদি তার এজেন্ট বা এজেন্সি বা সে নিজে যদি চায় যে আসতে, তাহলে তার জন্য একটা টাইম বেঁধে দেওয়া রয়েছে। সেই টাইমটা পেরিয়ে গেলে টাটা বাই বাই, আমি অন্য জিনিসে চলে যাব। এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে এইটা আগেও হয়তো হয়েছে, হয়তো রিসেন্টলি পাশে হয়তো আমরা একটা প্লেয়ারের পেছনে বেশি সময় কাটিয়ে ফেলছিলাম। এই কাটিয়ে না ফেলার জন্যই হয়তো আমরা প্রবলেমে পড়ছিলাম। তার কারণ হচ্ছে, যদি না হতো না, যদি আমরা এই জায়গার থেকে না সরতাম, তাহলে এই ধরো এডমুন্ড বলো, বিপিন বলো, বা যেই ধরো দুটো বিদেশি হয়েছে মিগুয়েল বা রশিদ, এরা তো তাড়াতাড়ি এই জিনিসটা হতো না। যদি না হতো তাহলে দেখতে, যদি মোহাম্মদ রশিদ যদি না হতো, তাহলে দেখতে থার্ড অপশনে চলে যেত। ঠিক আছে, এবার আমি আসি একটা, আমি সঞ্জীবদার কথাটা শুনছিলাম, মানে সঞ্জীবদা ঠিকই বলেছে, সঞ্জীবদার প্রেজেন্সের কথা বলেছে। আমিও মনে আছে, হয়তো সঞ্জীবদা হয়তো মনে আছে, আমি কিছুদিন আগে একটা বলেছিলাম যে মিগুয়েলের খেলাটা খুলবে হচ্ছে ওর সাথে কোন ফুটবলার খেলবে, এবং সেই ফুটবলারের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গল যাচ্ছে, যা প্রেজেন্স। ঠিক আছে, কিন্তু আমি একটা ইয়েস ব্যাপারে ইয়েস। ডিফার করছি সঞ্জীবদার থেকে। মোহাম্মদ রাশিদ কিন্তু ইজ নট ডগলাস ডিসিলভা। ডগলাস ডিসিলভা অন্য জিনিস, আর মোহাম্মদ রাশিদ হচ্ছে অন্য জিনিস। ডগলাস ডিসিলভা টাইপের প্লেয়ার হচ্ছে দুজন, যারা একজন এই মানে রিসেন্টলি আইএসএল ছেড়েছে, আর একজন এখনো আইএসএল খেলছে। এক হচ্ছে আহমেদ জাহু, দ্বিতীয় জন হচ্ছে নর্থ ইস্টের বেনামার। ঠিক আছে, যার প্রেজেন্স এবং মানে ওপরের দিকে বলো, মাঝ মাঠে বলো, বা ডিফেন্সে বলো, এই তিনটে পজিশনেই কিন্তু কাজ করবে। মোহাম্মদ রশিদকে অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে, মানে তুমি কি বলবো, আমি 2010-এ চলে যাব, 2010 থেকে 14 বা সেই পর্যন্ত আমরা একটা খেলা খেলতাম। মানে আমাদের যে টিম যেটা হতো না, দুটো প্লেয়ারের কাজ হচ্ছে মেন জায়গায় দাঁড়িয়ে থাকতো। এক হচ্ছে মেহতাব, দ্বিতীয় হচ্ছে পেন অর্জি। আমি জানি না কতটা ক্লিক করবে কি ক্লিক করবে না, সেটা তো সময় বলবে। বাট ফরেনার ভার্সন অফ মেহতাব হোসেন, আর হয়তো ব্রাজিলিয়ান ভার্সন অফ পেন অর্জিকে আমরা আবার নতুনভাবে মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল রূপে দেখতে চলেছি, যাদের মাঝমাঠের কনভার্সেশন রেটের ওপরই নির্ভর করছে ইস্টবেঙ্গল আইএসএল এ মাঝমাঠে কতটা দখল নিতে পারবে আর কতটা দখল নিতে পারবে না। মোহাম্মদ রশিদের অনেক ভালো গুণ আছে, আবার মানে একটু মাথা গরম করা প্লেয়ার, তো এই প্লেয়ারও কিন্তু কার্ড দেখবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সব থেকে বড় কথা, সৌভিক চক্রবর্তী ছাড়া আমাদের হাতে কোনো ডিস্ট্রাকটিভ ফুটবলার নেই। জিকসান সিং ঠিক আছে, ওকে, নো প্রবলেম, কিন্তু জিকসান সিং এসে বেসিক্যালি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার, সিডিএমও খেলে, কিন্তু ডিস্ট্রাকটিভ নেটটা কিন্তু ওর মধ্যে কম, যেটা মোহাম্মদ রাশিদের মধ্যে কিন্তু আছে। এবং ওকে এই কারণেই কিন্তু নেওয়া হচ্ছে যে প্রত্যেক ম্যাচে কিন্তু আমি সৌভিক চক্রবর্তীকে ইউজ করতে পারবো না, কিন্তু একজন বিদেশি হিসেব করে, এবং এমন কারণেই ইন্ডিয়ান সেন্টার ব্যাকে বা ইন্ডিয়ার সাইড ব্যাকের পেছনে এই কারণেই ছোটাছুটি করা হচ্ছে, মানে যেটা সত্যি, যে চারটে যদি আমি ইন্ডিয়ান খেলাই, তার সামনে যদি আমি মোহাম্মদ রাশিদকে খেলিয়ে দিই, মোহাম্মদ রাশিদও কিন্তু অ্যাকচুয়ালি ডিফেন্ডার কাম সিডিএম, ও কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারে। এবং মেহতাব হোসেনের মতন ও কিন্তু Yes. দুটো ডিফেন্সের মাঝখানে কিন্তু ঢুকে গিয়ে বলটা স্ন্যাচ করতে পারে। এবং আমরা যেটা ল্যাপস করে আসছিলাম, যে আমাদের মাঝ মাঠে সিডিএম পজিশন থেকে এমন কোনো ফুটবলার নেই যে 50-60 গজের বল বাড়াতে পারে। মেহতাব হোসেনের পরে এরকম ফুটবলার আমাদের নেই। সৌভিক হয়তো আজ থেকে 3-4 বছর আগে ছিল, কিন্তু আইএসএল এ আসার পর ওকে শেষ করে দেওয়া হয়েছে। রাশিদ কিন্তু 50-60 গজের বল বাড়াতে পারে, মাঝ মাঠেও বল বাড়াতে পারে, দুটো সাইডেও কিন্তু বল ফেলতে পারে। এই একটা জায়গাতে মোহাম্মদ রাশিদ অনেকটা ওপরে কিন্তু কাজ করবে। তো এটা গুড অ্যাডিশন, ঠিক আছে, যেটা হয়তো অনেকেই বলবে মানে মোহাম্মদ রাশিদ উজবেকিস্তানে যেটা প্লেয়ার ছিল, যেটা অস্কারের ইসেতে খেলেছে, গোপুরো,
গফুরবের গফুরব। থেকেও হয়তো কিছুটা ক্ষেত্রে একটুখানি করে এগিয়ে, ঠিক আছে। আমি গফুরবকেও ছোট করবো না, কারণ আমি গফুরবের খেলাটাও দেখেছি, বাট তার থেকে একটু হয়তো বেটার ভার্সন কিন্তু হচ্ছে মোহাম্মদ রাশিদ। কারণ যেহেতু গফুরব বেসিক্যালি কিন্তু ওই সেন্টার সিডিএম পজিশনটাতেই বেশিরভাগ খেলেছে, ডিফেন্সে খুব একটা খেলেনি। কিন্তু মোহাম্মদ রাশিদ কিন্তু সিডিএম প্লাস তোমার সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলার ব্যাপার আছে। আর দুজনেই বিশেষ করে ও কিন্তু প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার, যেটা ইস্ট বেঙ্গল আগে একটা টাইমে সবার আগে যে জিনিসটা করতো বিদেশি নির্বাচনের ক্ষেত্রে, যে আমরা সবসময় টার্গেট করতাম হচ্ছে ন্যাশনাল টিম ফুটবলার। সে কম খেলুক, কিন্তু ন্যাশনাল টিম ফুটবলারই কিন্তু আমরা সব থেকে বেশি টার্গেট করেছি এবং এনেওছি, এবং তারা সফলও হয়েছে। আশা করছি মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েলও সফল হবে, এবং সেন্টার ব্যাক পজিশনে যাকে আমরা নিতে চলেছি সেও সফল হবে। এখানে আরেকটা কথাও বলে দিই, যদি দেবময়দা, কারণ বিদেশি ব্যাপার নিয়ে আরেকটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের মোটামুটি তো দিমি থাকছেই, ঠিক আছে, দিমি থাকবে। মানে ডিমি রিপ্লেস হচ্ছে না? না, দিমি রিপ্লেস হচ্ছে না, মানে এখনো পর্যন্ত না। এবার দিমির কাছে একটা ইনকোয়ারি এসেছে, আইএসএল থেকেই এসেছে, ঠিক আছে। সেই টিমটার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, টিমটা হচ্ছে ওড়িশা এফসি। কারণ ওড়িশা এই মুহূর্তে ডেলগাডো আর বুমসকে ছাড়া আর কাউকেই রাখছে না। তো লোবেরা ডিমিকে পছন্দ, কেরালা ব্লাস্টার্সে থাকাকালীনও ওকে পছন্দ করেছিল, কিন্তু নেওয়া যায়নি। দেখা যাক এই ডিলটা হয় কি না। কিন্তু ডিমিও মানে ব্যক্তিগত স্তরে ও চাইছে যে এই বছর মানে গত বছর যেটা হয়নি, এই বছর ডিমি সেটাকে অন্তত পূরণ করার চেষ্টা করবে। ইজ এ গুড ফুটবলার, ঠিক আছে, প্রত্যেক ম্যাচে গোল করার মতনই আছে, কিন্তু হয়তো সাপোর্টটা পায়নি। এই বছর হয়তো মিগুয়েল, রাশিদ, এডমুন, বিপিন এরা আসাতে সেই সাপোর্টটা হয়তো পাবে, ভালো খেলবে। তো দিমি থাকার পরে মিগুয়েল, রশিদ এবং যে সেন্টার ব্যাক মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, তার নামটাও পেয়ে যাবে, তার সাথে একজন, মানে চারজন ধরে রাখো, মানে মোট পাঁচজন। একটা বিদেশি একটু লেট হবে, 6 নম্বর বিদেশিটা লেট হবে মিন্স আমি বলছি না যে মানে একদম শেষে গিয়ে নেবে, সেটা বলছি না। আমার ইন্ডিয়ান প্লেয়ার কিরকম তুলতে পারছি মার্কেট থেকে, সেই বেসিকের ওপর কিন্তু প্লেয়ার হবে। যদি আমরা ইন্ডিয়ান ভালো ডিফেন্ডার না তুলতে পারি, মানে ধরো ডিফেন্ডার তুললাম আর সাইড ব্যাক তুলতে পারলাম না, ঠিক আছে, তাহলে হয়তো সেকেন্ড কোনো সিডিএম বা সেন্টার ব্যাকের ক্ষেত্রে যাবে। আর যদি সেরকম না হয়, যদি আমরা তুলতে পারি, তাহলে হয়তো আপ ফ্রন্টেই আরো একজন সেন্টার ফরওয়ার্ড বা উইঙ্গার কাম সেঙ্গে স্ট্রাইকার আসবে। আর আমরা যদি মার্কেটে কিছু টাকা, অ্যাজ পার ইন্ডিয়ান মার্কেট, মানে ডিফেন্সের দিক থেকে বলছি, মাঝমাঠ নয়, যদি টাকা কিছু আমরা বাঁচাতে পারি, যে এই বছর দেখতেই পাচ্ছ যে আমরা একটুখানি বুঝে শুনে ম্যানেজমেন্ট সেই দিকগুলোতেই যাচ্ছে, যদি আমরা টাকা বাঁচাতে পারি, আমরা পরের দিকে আমরা আরো একটা সেন্টার ব্যাক বা সাইড ব্যাককে আমরা কিন্তু আমাদের দলে নিতে পারি। সেটা আচ্ছা, অ্যাভেলেবেল কিরকম আছে তার ওপর কিন্তু নির্ভর করবে। কারণ এই মুহূর্তে পসিবিলিটি অনেক, কিন্তু অ্যাভেলেবিলিটি কিন্তু অনেক কম। ঠিক রাহুল বেকের কথা ঠিক। বলছো, ঠিক আছে, রাহুল বেকে ইজ ওকে। বেঙ্গালুরুতে কিন্তু রাহুল বেকের পজিশনে আর দুটো এস্টাবলিশ ফুটবলার আছে, সানা সিং এবং নিখিল পূজারি। তারপরেও কিন্তু রাহুল বেকের জন্য ওরা ট্রান্সফার ফি চাইছে, তার কারণ রাহুল বেকে ছেড়ে যে ট্রান্সফার ফিটা ওরা পাবে, সেই টাকা দিয়ে কিন্তু ওরা আরো হয়তো দুটো ভালো ডিফেন্ডারকে নেবে। তো এইখানে কিন্তু অ্যাভেলেবিলিটি অনেকটা বড় ব্যাপার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এত সোজা আমরা হয়তো ভাবছি যে মানে খুব ইজিলি ট্রান্সফার মার্কেটটা খুব ইজিলি চাইলেই প্লেয়ার পাওয়া যায়, কিন্তু সেটা নয়, চেয়েও অনেককে পাওয়া যায় না, ঠিক আছে। টাকা অনেক আচ্ছা, সময় অনেক জায়গায় ম্যাটার করে না। না ঠিক আছে, ওকে, আমি fair enough। আচ্ছা, যেটা হচ্ছে আহ, ঠিক আছে, সেটা আমরা বুঝলাম, কিন্তু একটা জিনিস প্রসেনজিৎ, কোয়েশ্চেন ব্যাক টু ইউ। আনোয়ার আলীর
এবং লালচুঙ্গা বাদ দিয়ে আমরা কি আর কোনো সেন্টার ব্যাক ভারতীয় পাবো কি পাবো না, এইটা আরেকবার পরিষ্কার করে বল, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাবো পাবো পাবো, পজিটিভ থাকো না, পাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, মাইকটা মিউট করে নিবি, কারণ আমাদের এখানে ইকোর প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমরা একটা মোটামুটি আইডিয়া আমরা পেলাম যে কি হতে চলেছে না হতে চলেছে, একটা ট্রেন্ড আমরা পেলাম। তারপর কতটা কি হবে না হবে সেটা সময় বলবে। একটাই বিষয় আমার যেটা মনে হলো যে ইস্ট বেঙ্গল ডিফেন্স নিয়ে এবারে কাজকর্ম শুরু করেছে। কারণ কি, আক্রমণ ভাগ মোটামুটি সর্টেড। একটা মিগুয়েলকে নেওয়া হয়ে গেছে, একটা সেন্টার ফরওয়ার্ড লাগবে। ডিমি যদি থাকে, প্রসেনজিতের কথা অনুযায়ী ডিমিরকে বাদ দিয়ে সিডিএম পজিশনের প্লেয়ার চলে এসছে। তাহলে সঞ্জীবদা কি দেওয়ালো, আমাদের একটা সেন্টার ব্যাক বিদেশি থাকবেই, একটা সিডিএম পজিশনের প্লেয়ার আমাদের চলে এসছে, একটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মিগুয়েল চলে এসছে, একটা ডিমি আমাদের থেকে যাচ্ছে। এই চারটে প্লেয়ার আমাদের মোটামুটি থেকে যাচ্ছে রয়েছে। আর বাকি দুটো প্লেয়ার কি রকম হওয়া উচিত বলে তোমার মনে হয়, বলো। তবে একটা তো প্রপার স্ট্রাইকার চাই। Proper তুমি striker। ডায়মন্ড টেকার্সকে যদি রিটেন করো, ইউ নিড প্রপার বক্স স্ট্রাইকার। তুমি দেখেছো তো গতবার কি সমস্যা হয়েছে, তোকে সাম বার্ডিং ইনস্ট্যান্স। ডিমির মতো প্লেয়ার আবার যদি নেয় তাহলে কিন্তু সমস্যা হবে, আমি আবার বলে দিচ্ছি। পিওর স্ট্রাইকার নিতে হবে, পিওর স্ট্রাইকার। মানে ডিমিকে রেখে তুমি এই কথাটা বলছো, ডিমিকে রেখে এই কথাটা বলছো। যদি থাকে, আমি তো বলি ডিমি যদি রিটেন হয়, তাহলে তোমাকে একটা ইউ নিড এ বক্স স্ট্রাইকার। ডিমির তুমি যদি দেখো, ডিমির স্ট্যাটিস্টিক্স কিন্তু তাই বলছে। পাশে বক্স স্ট্রাইকার থাকলে কিন্তু ডিমির পক্ষে খেলতে হতে সুবিধা, কারণ ডিমি কিন্তু নেমে খেলতে পারে, বল হোল্ড করে খেলতে পারে, বল ক্যারি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমার প্রপার স্ট্রাইকার দরকার। আবার ডিমির মতো যদি প্লেয়ার চয়েস করে আনে, উইঙ্গারে খেলতে পারে আবার স্ট্রাইকারে খেলতে পারে, তাহলে কিন্তু হবে না। উইঙ্গার আমাদের দরকার নেই, আমাদের পিওর স্ট্রাইকার দরকার। এবার 6 নম্বর প্লেয়ারটা যদি বলো, দেখো 6 নম্বর প্লেয়ারটা তোমাকে একটা অ্যাটাকিং মিডফিল্ডারই নিতে হবে। তার কারণ হচ্ছে, কোনো ম্যাচে যদি মিগুয়েল না খেলে, ওই রোলটা কে প্লে করবে? তোমার তো অপশন থাকবে। যখন তুমি 1 গোলে ডাউন বা 2 গোলে ডাউন, ফুল অ্যাটাকে যাচ্ছ, তখন তুমি একটা অ্যাটাকিং মিডফিল্ডারকে ইউজ করতে পারো। হ্যাঁ, এরকম অ্যাটাকিং মিডফিল্ডার যে দরকার পড়লে উইংেও খেলতে পারে, হ্যাঁ, ডুয়েল রোল। এরকম একটা প্লেয়ার দরকার। কিন্তু ডিমি যদি রিটেন হয়, আমি বারবার বলছি, আগের বারও বলেছি, এবারও বলছি, ইউ নিড এ প্রপার বক্স স্ট্রাইকার, নাম্বার পিওর নাম্বার 9। ওকে, ফাইন, থ্যাংক ইউ। না হয় তাহলে কিন্তু আবার সমস্যা হবে, এটা না ডিমির মধ্যে হয়েছিল। ঠিক আছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি প্রসেনজিতের কাছে যাবো। চারটে বিদেশি সম্পর্কে আমাদের একটা আউটলাইন আমরা পেলাম, তুইও যেটা বললি। বাকি দুটো বিদেশি কিরকম হতে পারে বলে তোর মনে হয়, অল্প কথায়, শো আমাদের আর কয়েক মিনিট আছে। ডিফেন্ডার হয়ে যাবার পর, মানে আমাদের যে ডিফেন্ডার মোটামুটি যেটা চূড়ান্ত, তার পরবর্তী বিদেশি হবে একজন স্ট্রাইকার। এবং সঞ্জীবদার যদি খুশি হয়, আশা করি খুশি হবে, ইস্টবেঙ্গল প্রপার গোল গেটারের জন্য অল আউটে রয়েছে। প্রপার গোল গেটার মানে প্রপার গোল গেটার। আমি দুদিন আগে একটা কথা বলেছি, আমি ওটাকে আবার রিপিট করছি। ইস্টবেঙ্গল অন্তত দেবমাতা দুটো যদি নাও পারে,
অন্তত একটা পজিশনে, এবং সেটা আপফ্রন্টেই হবে। যদি একটা হয় বা দুটো হয় সেটা পরবর্তী, কারণ কখন কি হয় বলা মুশকিল। অন্তত একটা পজিশনেও যদি হয়, একটা স্টেটমেন্ট সাইনিং দেবে, এবং সেটা যদি প্রপার গোল গেটার হয়, সেটা অবাক হবার কিছু হবে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে তুমি আজকের দিনে এইটুখানি বলতে পারি, যদি সেই গোল গেটারটাকে আমরা পেয়ে যাই, তাহলে এই বছরের 4টে বিদেশি হবে হচ্ছে, যে সেন্টার ব্যাক খেলবে সে, মিগুয়েল রাশিদ, এবং যে গোল গেটার যাকে আমরা পেয়েছি সে। দিমিকেও হয়তো রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে। পেয়েছি না রে পাবো। আরে ওই তো মানে পেয়েছি মানে কি, আমরা তো যাচ্ছি ওই কারণে, পেতে তো হবেই আমাদেরকে। আমি পেয়েছি বলছি, তাহলে বুঝে নাও পেয়েছি কি পাইনি। আমি বলছি স্টেটমেন্ট সাইনিং দেবে। যদি পরবর্তী সময়ে যদি ডিফেন্ডারের ক্ষেত্রে যদি আরেকটা, যেটা সঞ্জীব দাও বললো না, যে একটা অ্যাটাকিং মিডফিল্ডার, বা তুমি যেটা বললে যে উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার, যদি পরবর্তী সময় যায় আমরা যদি ইন্ডিয়ান ফাইনাল করে নিতে পারি, যে ডিফেন্সে মোটামুটি ইন্ডিয়ান ফাইনাল হয়ে গেছে, আমরা যদি আপফ্রন্টে ম্যান বাড়াতে পারি, হ্যাঁ সত্যি মিগুয়েল চোট পেয়ে গেলে বা কোনো কারণবশত ধরো আমাদের যাকে আনছি সেও ধরো চোট পেলো, এবং আবার যদি ধরো দিমি গত বছরের মতনই ফেল করলো, আমরা গোল করবে কি? আমাকে তো আরেকটা প্লেয়ার রাখতে হবে যে যাকে যে গোল এনে দেবে। এডমুন্ড আছে, ডেভিড আছে, সব মানছি, কিন্তু ওরা বিদেশি আপফ্রন্টে খেলাটা তো বড় ব্যাপার। তখনও কিন্তু ওরকম ফুটবলারই আনবে যে উইংয়ে খেলুক, কি সেকেন্ড স্ট্রাইকারে খেলুক, কি সেন্টার ফরওয়ার্ডে খেলুক, সে কিন্তু গোল করবে। এরকম আপাতত দুজনের ক্ষেত্রে রয়েছে, তবে ঠিক সেটা আছে, টিম ওকে, গঠনের উপর নির্ভর করছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা মোটামুটি একটু আলোচনা করে নিলাম আমরা কি জায়গায় আছি, আপনারা কতটা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন না নিচ্ছেন, এবং আপনারা সেটা আমাদেরকে মোটামুটি জানাবেনও কমেন্টে। তো সব মিলিয়েই এখনো পর্যন্ত আবার শীঘ্রই হয়তো ফিরে আসবো, খুব তাড়াতাড়ি হয়তো ফিরে আসবো, কালকেই হয়তো আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি বলছি, ভালো থাকুন, রোববার ভালো কাটান, জয় ইস্ট বেঙ্গল, শুভরাত্রি।